অমর্ত্য লোকের যাত্রী। শক্তিশালী আন্তর্জাতিক চক্রের যোগসাযোগে 15 আগস্টে সংগঠিত সামরিক অভ্যুত্থানের সাথে জড়িত ছিল সেই বেসামরিক চক্র যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি। 71 আব্বু যাদের ষড়যন্ত্রকে বলিষ্ঠভাবে প্রতিহত করেছিলেন। 1973 সালে যুক্তরাষ্ট্রের কার্নেগি এন্ডাউটমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস বেসরকারি সংগঠনটি 150 জনের বেশি স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা এবং সিআইএ এজেন্টদের সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে গণহত্যার সঙ্গে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার ব্যাপারটি 9 মাসের একটি দীর্ঘ অনুসন্ধানের মাধ্যমে জানার প্রচেষ্টা নেয়। রিপোর্টটি জনসমক্ষে প্রকাশিত না হলেও সাংবাদিক লরেন্স লিফশুলসকে রিপোর্টটি পড়ার সুযোগ দেওয়া হয়। রিপোর্টটি থেকে 1971 সালে কিসিঞ্জারের প্ররোচনায় এবং খন্দকার মোশতাকের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে বিলম্বিত করার ব্যাপারে এবং মোশতাকের ষড়যন্ত্রকে প্রতিহত করার ব্যাপারটি উল্লেখিত হয়। লিফশুলসের তথ্যানুসন্ধান থেকে আরও জানা যায় 1975-এ ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিস ইউজিন বোস্টার ওয়াকিবহাল ছিলেন মুজিবের বিরুদ্ধে একটি সামরিক অভ্যুত্থান সংগঠিত হতে চলেছে। অভ্যুত্থানের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে মার্কিন দূতাবাসের আগেই যোগাযোগ ছিল। একদিকে যেমন মার্কিন দূতাবাস জ্ঞাত ছিল যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটি সামরিক অভ্যুত্থান ঘটতে চলেছে, তেমনি বঙ্গবন্ধুর রাজনৈতিক সহকর্মী এবং বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ ব্যক্তিবর্গ এই অভ্যুত্থান সম্পর্কে ভালোভাবেই অবহিত ছিলেন। 15 আগস্ট হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ ও লেফটেন্যান্ট কর্নেল ফারুক রহমান, বাকশাল কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বঙ্গবন্ধুর মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ এবং তদানীন্তন ডেপুটি চিফ অব স্টাফ মেজর জেনারেল জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে জুনিয়র সেনা অফিসারদের অভ্যুত্থানের বিষয়টি অবহিত করে এবং উভয়ের সমর্থন লাভ করেন। বেসামরিক ও সামরিক বাহিনীর যোগসাযোগে এভাবেই সংগঠিত হয় এই নৃশংস হত্যাকাণ্ড। অতি বেদনাদায়ক ব্যাপারটি ছিল যে 1971-এর স্বাধীনতা বিরোধী ও পাকিস্তান মার্কিন স্বার্থ রক্ষাকারী মোশতাক, তাহিরউদ্দিন ঠাকুর, মাহবুব আলম চাষি এই পরাজিত চক্রটি স্বাধীনতার পর মুজিব কাকুর আস্থাভাজনে পরিণত হয়ে নিজ দলের ভেতর থেকে ষড়যন্ত্র চালিয়ে যেতে থাকে। পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসলীলা সহায়তাকারী জামাতে ইসলামী, আল বদর প্রভৃতি মৌলবাদী দলগুলো নিষিদ্ধ ঘোষিত হলেও নিজ দলের ভেতরে ঘাপটি মেরে থাকা ও মুজিব কাকুর প্রশ্রয়প্রাপ্ত ষড়যন্ত্রকারীরা রেহাই পেয়ে যায়। এরাই ছিল মুজিব হত্যার অন্যতম ষড়যন্ত্রকারী। এরা মুজিব কাকুকে হত্যা করেই ক্ষান্ত হবে না, বরং এরা আঘাত আনবে স্বাধীনতার আদর্শে বিশ্বাসী আপোষহীন নেতৃত্বের ওপরে। সে বিষয়ে আব্বুর কোনো সন্দেহ ছিল না। আব্বুকে ধরে নিয়ে যাওয়ার পর খবরের কাগজে প্রকাশিত হল আব্বুসহ 26 জন নেতাকে দুর্নীতির অভিযোগে ঢাকা সেন্ট্রাল জেলে বন্দী করা হয়েছে। আব্বুকে গ্রেফতার করার পরও আমাদের গৃহবন্দী দশার অবসান হল না, তার উপর শুরু হল নতুন করে হয়রানি। আর্মি এবং স্পেশাল ব্রাঞ্চের লোকেরা আব্বুর বিষয় সম্পত্তি নিয়ে আম্মাকে নানা রকম জিজ্ঞাসাবাদ শুরু করল। আব্বুকে দুর্নীতির সঙ্গে জড়ানোর চেষ্টা করে তারা নিজেরাই যেন হয়রান হয়ে গেল। দুর্নীতি তো দূরের কথা, তদন্তে আব্বুর বিরুদ্ধে তারা একটি সাধারণ নিয়মের লঙ্ঘনেরও প্রমাণ বের করতে পারলেন না। এসবিরাক অফিসার শেষ পর্যন্ত শুকনো মুখে নিরাশ গলায় আম্মাকে জিজ্ঞেস করলেন, আপনার বড় ছেলে কোথায়? আম্মা সোহেল ও আমাকে ডেকে আনলেন, বললেন, এই আমাদের একমাত্র ছেলে, সবার ছোট, আর এই আমার বড় মেয়ে। স্বাধীনতার শত্রুরা আব্বুর বিরুদ্ধে অপপ্রচারণা করেছিল তার বড় ছেলে হাইজ্যাকের সঙ্গে জড়িত। মোশতাক কারচুপি করে 1973-এর নির্বাচনে জিতেছিলেন এবং মন্ত্রী পদে থেকে নানা প্রকার দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, যা ছিল সর্বজন বিদিত। দুর্ভাগ্য যে সেই মোশতাক আব্বু ও অন্য নেতাকে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে জেলে নেয়। আব্বুকে দুর্নীতির সঙ্গে জড়ানোর জন্য মোশতাক সমর্থিত আর্মি প্রশাসন এতখানি মরিয়া হয়ে উঠেছিল যে আমাদের আত্মীয় স্বজন ছাড়াও আমরা যে দর্জির দোকান থেকে জামা কাপড় তৈরি করতাম সে দর্জিকেও ধরে নিয়ে নানা রকম জেরা করেছিল। তারা যতই চেষ্টা করছিল আব্বুকে অভিযুক্ত করতে, ততই তার নিষ্কলুষ জীবন দীপ্তিময় হয়ে উঠছিল। এ প্রসঙ্গে নানার বলা একটি ফার্সি প্রবাদের কথা উল্লেখ করা যেতে পারে।
তিনি বলতেন, আনরা কে হিসাব পাক আস্ত, আজ মুহাসেবে চেহবাক আস্ত, অর্থাৎ যার হিসাব পরিষ্কার সে হিসাব রক্ষকের ধার ধারে না। আব্বুর সঙ্গে জেলে দেখা করার অনুমতি মিলল 1 মাস পর, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে। তার কয়েকদিন আগে রিমি স্কুলে যাওয়ার নাম করে স্কুলের ভেতর না ঢুকে ভিড়ের মধ্যে দিয়ে গোপনে লক্ষ্মীবাজারে ছোট কাকুর বাসায় গিয়ে তাকে অনুমতির ব্যবস্থা করতে বলে। ছোট কাকু কয়েকদিনের মধ্যেই আব্বুর সঙ্গে দেখা করার অনুমতি জোগাড় করেন। নিচতলার ডিউটিরত অফিসার প্রথমে খুব আপত্তি জানালেও কন্ট্রোল রুমের সঙ্গে কথা বলার পর আম্মা ও আমাদের বাইরে বের হওয়ার অনুমতি মেলে। আম্মাকে অনুমতি দিতে তারা সবচেয়ে বেশি সময় অপেক্ষা করে। দীর্ঘ 1 মাসের বেশি সময় পর আম্মা ও আমি বাসার বাইরে যাওয়ার অনুমতি পেলাম। ছোট কাকুসহ আমরা সবাই রওনা দিলাম ঢাকা সেন্ট্রাল জেলের উদ্দেশ্যে। স্বাধীনতার আগে কতবারই তো নাজিমউদ্দিন রোডে অবস্থিত এই সেন্ট্রাল জেলে আব্বুর সঙ্গে দেখা করতে গিয়েছি, কিন্তু আজ এই স্বাধীন দেশে বিনা অপরাধে আব্বুর বন্দিত্ব মেনে নেওয়া সম্ভব ছিল না। জেলের ফটক দিয়ে আমরা ঢুকলাম ডান দিকের বড় ওয়েটিং রুমে। আমাদের আসার খবর আব্বুকে দেওয়ার জন্য কেউ একজন ভেতরে গেল। আমরা ওয়েটিং রুমের জানালা দিয়ে জেলের ভেতরে তাকালাম। দূরে প্রাচীন গাছপালা, সবুজ ঘাসের মাঝখানের পথটি দিয়ে আব্বু আস্তে আস্তে হেঁটে আসছেন, মুখে স্মিত হাসি। আমরা সবাই ওয়েটিং রুমের দরজার বাইরে দাঁড়িয়ে আব্বুকে অভ্যর্থনা জানালাম। আব্বুর প্রথম কথাই ছিল, আমরা কেন এতদিন আব্বুর সঙ্গে দেখা করতে আসিনি। যখন জানলেন আমরা এখনও গৃহবন্দী এবং জেলে সাক্ষাতের জন্য অনুমতিপত্র দেখাবার পরেও নিচতলার ডিউটিরত আর্মি বাইরে আসার অনুমতি দিচ্ছিল না, তখন আব্বু বেশ রেগে গেলেন। আব্বু বললেন, তাকে তো বলা হয়েছিল যে তাকে জেলে নিয়ে আসার পরপরই আমাদের বাসা থেকে আর্মির সশস্ত্র প্রহরা তুলে নেওয়া হয়েছে। আব্বু জেলখানার অফিস থেকে কোথায় যেন ফোন করে অভিযোগ করলেন মিথ্যে কথা বলার জন্যে। ফোনে কথা বলার পর আব্বু আমাদের সঙ্গে ওয়েটিং রুমে বসলেন। সেদিন ক্যাপ্টেন মনসুর আলীর মেয়ে শিরিনও গিয়েছিল তার বাবাকে দেখতে। আমাদের কাছেই মনসুর আলী কাকু তার একমাত্র মেয়ে শিরিনকে ধরে অনেক কেঁদেছিলেন। আম্মা ওনাকে সালাম দিতেই তিনি বললেন, ভাবি আমাদের কি হবে? আম্মা সান্ত্বনা দিলেন, বললেন, সব ঠিক হয়ে যাবে ভাই। আম্মা সান্ত্বনা দিলেও সেই পরন্ত বেলার ম্লান আলোয় মনে হলো সব আশার আলোয় যেন কেমন নিভু নিভু হয়ে আসছে। আব্বুর চোখের চাহনিও কেমন যেন উদাসীন, অন্যমনস্ক, যেন তিনি কোনো দূরের জগতে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। মনে পড়ে ছোটবেলায় এই সেন্ট্রাল জেলে আব্বুর সঙ্গে দেখা করার সময় পরিচয় হয় এক কয়েদির সঙ্গে। কয়েদিদের ডাকা হতো ফালতু বলে। আব্বু ও আম্মা শিখিয়ে দিলেন আদব সহকারে তাদের নাম ধরে সম্বোধন করতে। আমরা সে সময় কয়েকবার ফটক দিয়ে ঢুকে বাদিকের ওয়েটিং রুমে আব্বুর সঙ্গে দেখা করেছিলাম। ওয়েটিং রুমের সঙ্গেই বিশাল প্রাচীর ঘেরা উঠানে সেই কয়েদিটি কাজকর্ম করত। আমি ছিলাম চঞ্চল প্রকৃতির ও সবার সঙ্গে ভাব জমানোর ব্যাপারটা ছিল আমার সহজাত। আব্বু ও আম্মা ওয়েটিং রুমে আলাপ করতেন, আর আমি কাবুলিওয়ালার মিনির মতো উঠানে দাঁড়িয়ে এই কয়েদিটির সঙ্গে আলাপ চালিয়ে যেতাম। কয়েদিটির নাম কি, কেন জেলে, ওর মা ওর জন্য কাঁদে কিনা, ও পড়াশোনা করতে পারে কিনা ইত্যাদি প্রশ্ন করে তার কান ঝালাপালা করতাম। কয়েদিটি বিরক্ত না হয়ে উৎফুল্লভাবে আমার শিশুসুলভ সব প্রশ্নের জবাব দিত। একবার আব্বুর সঙ্গে জেলে সাক্ষাতের দিন কয়েদিটি বলল, আগামী সপ্তাহ থেকে তাকে অন্য জায়গায় কাজে লাগানো হয়েছে, তাই আমাদের আর দেখা হবে না। তারপর হঠাৎই আমার ওপাশে খেলায় রত মিমি ও আমাকে উদ্দেশ্য করে আঞ্চলিক ভাষায় বলল, তোমার নাম দিলাম আদর্শ, আর তোমার ছোট বোনের নাম দিলাম আশা। মনে রাখো, তোমার আব্বা আমাদের সবার আদর্শ আর আমাদের সবার আশা। তিনি বাঁচলে দেশও বাঁচব। সেই বহুকাল আগের কথা। এক সাধারণ কয়েদির কাছ থেকে শোনা অসাধারণ কথাগুলো ছিল যেন কোনো একটি ভবিষ্যৎবাণী। সেদিন আব্বুর অভিযোগে কাজ হয়েছিল। আব্বুর সঙ্গে দেখা করে আসার পরদিনই আমাদের বাসা থেকে আর্মি উঠে গেল। ফোনে লাইন পেতে সময় লাগলো আরও কয়েকটি দিন। নিচতলার স্কুলও ততদিনে উঠে গেছে। তারপর অক্টোবরের প্রায় মাঝামাঝি সময় এক মেজরের নেতৃত্বে আমাদের বাসায় আবার আর্মির দল উপস্থিত হলো।
তারা আমাদের বাসা ঘিরে চতুর্দিক দিয়ে বাসার অনেকগুলো ছবি তুলল। তারপর শুরু হলো জিজ্ঞাসাবাদের পালা। অন্যান্য তদন্তকারীর মতো তারাও আব্বুর বড় ছেলেকে দেখতে চাইল। আম্মা পাশে দাঁড়ানো সোহেলকে দেখিয়ে বলল, এই হলো আমার একমাত্র ছেলে, সবার ছোট। আব্বু কয়টা পেট্রোল পাম্পের মালিক, লঞ্চ কোম্পানিতে তার কতগুলো শেয়ার আছে, তার নামে আরও কয়টা বাড়ি আছে, ইত্যাদি প্রশ্নের সময় আম্মা একটু কঠোর হয়ে বললেন, আপনারা যদি আরও একটু খোঁজখবর করে আসতেন তাহলে এত সময় নষ্ট হতো না। এই বাড়িটি ছাড়া তাজউদ্দিন সাহেব কোনো বিষয় সম্পত্তি করেননি, আর কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে তিনি নিজ নামে বা বেনামে জড়িত নন। এবারে আবার প্রশ্ন, কবে বাড়ি তৈরি হয়েছে? আম্মা বললেন, 1961 সালে হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের লোন নিয়ে এই বাড়ি তৈরি হয়েছে। তাদের কাছে দলিলপত্র জমা রয়েছে, যেগুলো দেখলেই প্রমাণ পাবেন তাজউদ্দিন অর্থমন্ত্রী থাকাকালে এই বাড়িটি তৈরি হয়নি। প্রশ্নকারী অফিসার বিব্রত হয়ে গেলেন। তিনি বললেন, সত্যি কথাটা এই যে আব্বুর বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়ের করার জন্য নানা রকম মিথ্যা তথ্য ও ঘটনা সাজানো হলেও তদন্তে একটাও টেকেনি। এরই মধ্যে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্যদের কাছ থেকে সমর্থন আদায়ের জন্য খন্দকার মোশতাক 16 অক্টোবর বঙ্গভবনে এক বিশেষ সভার আয়োজন করে। তার আগে আমাদের জেলে সাক্ষাৎকারের দিনটিতে আব্বু দৃঢ়ভাবে আমাদের জানিয়ে দিলেন, আমরা যতজনকে সম্ভব জানাই তারা যেন ওই সভাটি বয়কট করে। শামসুল হক সাহেবের ছেলে মাসুদ ভাই সেদিন আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি আব্বুর নির্দেশ পৌঁছাতে বিভিন্ন জায়গায় গেলেন। আব্দুল আজিজ বাগমার ও রিমি গোয়েন্দা পুলিশের নজর এড়িয়ে এমপি হোস্টেল সহ বিভিন্ন স্থানে দলীয় সদস্য ও সমর্থকদের কাছে আব্বুর নির্দেশ পৌঁছে দিল। তারপরও বঙ্গভবনে সেই সভা ঠিকই অনুষ্ঠিত হয়। ঘটনা জেনে আব্বু খুব ব্যথিত হলেন। পরবর্তী সাক্ষাতের দিন আব্বু আম্মাকে বললেন, আমাদের আর বাঁচিয়ে রাখা হবে না। তারপর বললেন, লিলি, আমি জীবনের সিদ্ধান্ত নিতে ভুল করিনি, তবে 15 আগস্টের বাসা থেকে বের না হওয়া ছিল মারাত্মক একটি ভুল। ওই সাক্ষাতের দিনটিতেই আব্বু মুজিব কাকুকে স্বপ্নে দেখার কথা জানালেন। আব্বু যেন জেলখানার ভেতরের বাগানে কাজ করছেন, হাতে তার খুপড়ি। মুজিব কাকু যেন আব্বুকে বললেন, তাজউদ্দিন, সেই 44 সাল থেকেই আমরা একসঙ্গে আছি, এখন আর তোমাকে ছাড়া ভালো লাগে না, তুমি চলে আসো আমার কাছে। আব্বু বললেন, মুজিব ভাই, আমার অনেক কাজ রয়েছে, আমাকে কেন ডাকছেন? মুজিব কাকু বললেন, আমাদের আর কোনো কাজ নেই, সব কাজ শেষ। এই সময় আম্মা আইনজীবীদের সহায়তায় হাইকোর্টের মাধ্যমে আব্বুর আটকাদেশকে অবৈধ চ্যালেঞ্জ করে আব্বুকে মুক্ত করার জন্য নথিপত্র জোগাড় করলেন। 5 নভেম্বর আদালতে আব্বুর রিট পিটিশন ওঠার কথা। আমরা আশায় বুক বাঁধছি। অক্টোবরের শেষ দিকে একদিন আম্মার এক মামাতো বোন হোসনেরা খালা আব্বুর জন্য খাবার রেঁধে বিকালবেলায় আমাদের বাসায় উপস্থিত হলেন। তিনি শুনতে পেয়েছেন আব্বুকে নাকি ছেড়ে দেয়া হয়েছে। যদিও খবরটি ভুল ছিল, কিন্তু ক্ষণিকের জন্য হলেও মনে হলো হয়তো আব্বু খুব শীঘ্রই মুক্তি পাবেন। আমাদের সব আশঙ্কা ভুল প্রমাণ করে আব্বু ফিরে আসবেন আবার আমাদের মাঝে। কিন্তু 71-এর পরাজিত আন্তর্জাতিক শক্তি এবং তাদের এদেশীয় এজেন্টদের পরিকল্পনার নীল নকশা ছিল সম্পূর্ণ ভিন্ন। মুজিব হত্যা ছিল তাদের পরিকল্পনার প্রথম অংশ। সর্বশেষ এবং মূল অংশটি ছিল যেভাবেই হোক স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী নেতৃত্বকে হত্যা করা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল 2 বিশ্বশক্তি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সূচিত ঠান্ডা যুদ্ধের আবর্তে। জোট নিরপেক্ষ নীতিমালার সমর্থক প্রথম বাংলাদেশ সরকার যে কোনো বিশ্বশক্তির উপগ্রহ রাষ্ট্র হিসেবে অবস্থানের বদলে স্বাধীনভাবে অগ্রসর হওয়ার ঘোষণা দিলেও পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের কারণে নবজাত বাংলাদেশ যুক্তরাষ্ট্রের রোষানলে পড়ে। ঠান্ডা যুদ্ধের প্রেক্ষিতে এবং চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে অনুগত স্বৈরাচারী সামরিক সরকার শাসিত পাকিস্তানকে যে কোনোভাবেই টিকিয়ে রাখাই ছিল যুক্তরাষ্ট্রের লক্ষ্য। অন্যদিকে পাকিস্তানি হামলার শিকার প্রায় 1 কোটি শরণার্থীকে আশ্রয়দানকারী ভারতের সমর্থনে এগিয়ে আসে ভারতের মিত্র এবং যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ সোভিয়েত ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঠেকাতেই ভারত মহাসাগরে সোভিয়েত রণতরীর সংখ্যা ওই সময় 1971-এ অনেক বৃদ্ধি পায়।
পাকিস্তানকে সহায়তা করার জন্য প্রেসিডেন্ট নিক্সন বঙ্গোপসাগর অভিমুখে পাঠান ৭ম নৌবহর। অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সজ্জিত টাস্ক ফোর্স 74 নামের ওই বিশাল নৌবহরের নেতৃত্ব দিতে অগ্রভাগে বঙ্গোপসাগরের পথে যাত্রা করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাহাজ দ্য ইউএসএস এন্টারপ্রাইজ। পুলিৎজার পুরস্কার বিজয়ী মার্কিন সাংবাদিক জ্যাক অ্যান্ডারসন ১৯৭১ সালে বঙ্গোপসাগর অভিমুখে যাত্রাকারী এই আক্রমণাত্মক নৌবহর সম্পর্কে পূর্বে উল্লিখিত বইয়ে বিশেষ বর্ণনা দেন। রণসম্ভারে সজ্জিত ইউএসএস এন্টারপ্রাইজ ও অনুসরণকারী ৭ম নৌবহর মূর্তিমান আতঙ্কের মতো এগিয়ে আসে বাংলাদেশের পথে। পৃথিবীর অধিকাংশ মানুষের অজান্তেই পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের প্রায় মুখোমুখি হয়। পাকিস্তানের বর্বরোচিত কর্মকাণ্ডের প্রতি অন্ধ সমর্থনের কারণে বিশ্বশান্তি যদিও নষ্ট হয়, তবু যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সমর্থন করবে, এই ছিল মার্কিন প্রশাসনের নীতি। প্রেসিডেন্ট নিক্সনের কিছুতেই ইচ্ছা ছিল না যে পাকিস্তান পরাজিত হোক। তারপরও পাকিস্তান পরাজিত হয়। কোটি প্রাণের আহুতি রক্তসাগর থেকে সগৌরবে উদিত হয় নতুন সূর্য, বিজয়ী বাংলাদেশ, অভিষিক্ত বাংলাদেশ। কিন্তু ১৯৭১-এ পরাজিত শক্তি এই বিজয়কে কখনোই মেনে নেয়নি। তারা মরণ হামলা হানার জন্য সুযোগের অপেক্ষায় থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মনস্তত্ত্বকে তারা সুচারুভাবে কাজে লাগায়। স্বাধীনতা যুদ্ধের সময় মুজিব উপস্থিত ছিলেন না। দলকে কোনো দিক নির্দেশনা না দিয়ে তিনি পাকিস্তান সেনাবাহিনীর কাছে ধরা দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। সেই দুঃসময়ে স্বাধীনতা যুদ্ধের সফল নেতৃত্ব দিয়েছিলেন তাজউদ্দিন আহমেদ। মুজিববাদেই দেশ স্বাধীন হয়েছে, এই সত্যটি তিনি কখনোই মেনে নিতে পারেননি। জাতির জনকের নামে সরকার পরিচালনা এবং তাকে সব কৃতিত্ব প্রদান করলেও ষড়যন্ত্রকারীদের প্ররোচনায় তিনি তার বিশ্বস্ত বন্ধু ও সহকর্মী তাজউদ্দিনকে করলেন নির্বাসিত এবং নিগৃহীত। কাছে টেনে নিলেন তার দলের ভেতরে ঘাপটি মেরে থাকা স্বাধীনতা বিরোধীদের। মন্ত্রিত্বসহ বিভিন্ন উচ্চ পদে তাদের আসীন করলেন। তাদের প্ররোচনায় কখনো ঝুঁকলেন মার্কিন, কখনো সোভিয়েত বলয়ের দিকে। সুস্পষ্ট রাষ্ট্রীয় নীতি ও দিকনির্দেশনার অভাবে তিনি বাংলাদেশকে ঠেলে দিলেন অস্থিতিশীলতা এবং দুর্যোগের দিকে। তদুপরি বঙ্গবন্ধু প্রশাসনের দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অদক্ষতা স্বাধীনতার শত্রুদের ষড়যন্ত্র বাস্তবায়নের পথকে সুগম করে দেয়। যে জনগণ নন্দিত নেতার মধ্য দিয়ে জাতি স্বাধীনতার স্বপ্ন দেখেছিল, সেই নেতা সপরিবারে নির্মমভাবে নিহত হন। আন্তর্জাতিক শক্তি এবং তাদের দেশীয় এজেন্টদের চক্রান্তের প্রথম অধ্যায়টি এভাবেই বাস্তবায়িত হয়। জেলের পচা নর্দমা ভরাট করে আব্বু মৌসুমী ফুলের একটি সুন্দর বাগান করেছেন। রক্ত লাল জবা ফুলের একটি গাছও লাগিয়েছেন। মৃত্যুর আশঙ্কার মধ্যেও সুন্দরের চর্চায় মগ্ন তিনি। জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান, এই আদর্শে বিশ্বাসী, আত্মনির্ভরশীল জীবনযাপনে অভ্যস্ত তিনি নিজ হাতে জামাকাপড় ধুয়ে দড়িতে মেলছেন পরিপাটি করে। মাটির চুলায় রান্নার জন্য তিনি লাকড়ি ফাঁটছেন, ফেলে যাওয়া কাঠ দিয়ে বানাচ্ছেন বেঞ্চি। অবসরে জেলের লাইব্রেরি থেকে আনা বই পড়ছেন, গাছের ছায়ায় পাঠ করছেন ঘর থেকে আনা সেই কোরআন শরীফ। ডায়েরিতে লিখে চলেছেন মুক্তিযুদ্ধের ইতিহাস ও ভবিষ্যতে বাংলাদেশ কিভাবে চলবে তার পরিকল্পনা। মৃত্যুর হাতছানির মধ্যেও তিনি বুনে চলেছেন নয়া জীবনের স্বপ্ন এবং আশা। নভেম্বরের 1 তারিখ শনিবার আম্মা একটা দুঃস্বপ্ন দেখে জেগে উঠলেন। স্বপ্নে দেখেন বাঁশের 4টি তাঁবু পাশাপাশি রাখা। আম্মা জিজ্ঞেস করলেন, কাদের এই তাঁবু? কে যেন উত্তর দিল, এই তাঁবুগুলো তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী ও কামরুজ্জামান সাহেবের জন্যে। স্বপ্নের মধ্যেই আমার মনে হল বাঁশের তাঁবু তো ভালো কিছু নয়। সেদিনই আইনজীবীদের সঙ্গে নিয়ে আম্মা একাই জেলে গেলেন আব্বুর সঙ্গে দেখা করতে। টিফিন ক্যারিয়ার ভরে আব্বুর পছন্দের খাবারও রেঁধে নিয়ে গেলেন। আব্বুকে আম্মা কেমন চিন্তামগ্ন দেখতে পেলেন। আব্বু বললেন, লিলি, আজ রাতে ডায়েরির শেষ পাতা লেখা হবে, সেই সঙ্গে শেষ হবে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা। খুব সংক্ষেপে প্রয়োজনীয় কথা সেরে আব্বু বললেন, আর বোধহয় বাঁচব না। জেলে আব্বুর সঙ্গে আম্মার সেই শেষ সাক্ষাৎ। জেল কর্তৃপক্ষ দেখা করার সময় দিয়েছিলেন মাত্র 15 বা 20 মিনিট।
আম্মা ঘন সন্ধ্যায় বাসায় ফিরলেন। আম্মার চোখ মুখ জুড়ে সন্ধ্যার চেয়েও গাঢ় বিষণ্ণতা। ঘরে ফেরার আগে অনেকটা বেদিশার মতোই ঢাকা ও টঙ্গীর রাস্তায় তিনি ঘুরে বেড়ালেন। সে রাতে আম্মা খেলেন সামান্যই, নামাজ পড়লেন দীর্ঘ সময় ধরে। ৩রা নভেম্বর, ভোর মাত্র হওয়া শুরু হয়েছে। আম্মা স্বপ্ন দেখলেন যে বিস্তীর্ণ মহাকাশে বিচরণকারীর মধ্য গগনের সূর্যটি যেন আচমকাই অস্তগামী সূর্যের মতো রক্তিম বর্ণ ধারণ করেছে। সিংহাসনের মতো এক আসনে বসা আব্বুর সারা শরীরের ওপর সূর্য থেকে ছড়িয়ে পড়ছে রক্ত লাল সেই আলো। আব্বুর পরনে সাদা গেঞ্জিটি ক্রমশই লাল হয়ে উঠছে, যেন সূর্য থেকে বেরোচ্ছে রক্তের ধারা। আম্মা স্বপ্নের মধ্যেই ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, মধ্য গগনের সূর্যের রং অস্তমিত সূর্যের মতো লাল হয় কি করে? অদৃশ্য থেকে কে যেন গম্ভীর কণ্ঠে জবাব দিল, দেশের ওপর মহাবিপদ নেমে আসছে। আম্মা এক অজানা আশঙ্কা নিয়ে দুঃস্বপ্ন থেকে জেগে উঠলেন। সাত সকালে জঙ্গি বিমানের প্রচণ্ড শব্দে আমাদেরও সবার ঘুম ভেঙে গেল। আমাদের বাসার খুব নিচ দিয়ে জঙ্গি বিমান এবং হেলিকপ্টার ঘন ঘন উড়ে যেতে দেখলাম। ঘর থেকে বেরিয়ে নানা আম্মাকে জিজ্ঞেস করলেন, লিলি, এত প্লেন উঠছে কেন? আম্মা বললেন, অবস্থা ভালো মনে হচ্ছে না, মনে হয় আমাদের বাসা ছাড়তে হবে। ইতোমধ্যে সকাল 7টায় রেডিও অনুষ্ঠান বন্ধ হওয়াতে অসুস্থ মফিজ কাকু চিন্তিত হয়ে ছোট ফুপুর ছেলে ঢাকা কলেজের ছাত্র বাবলুকে আমাদের বাসায় পাঠালেন কোনো খবর আছে কিনা জানতে। বাবলু সকাল 8টার দিকে আমাদের বাসায় পৌঁছল। আম্মা সে সময় বারান্দার ডাইনিং টেবিলের কাছে বসা, চেহারায় সুস্পষ্ট চিন্তার ছাপ। বাবলুকে দেখে তিনি ভোর রাতে দেখা মধ্য গগনের সূর্যের স্বপ্নটি বললেন। বাবুল তাৎক্ষণিকভাবে ভাবল, সূর্য দেখা তো ভালো, নিশ্চয়ই মামার কাছে কোনো ভালো দায়িত্ব আসবে। বাবলু চলে যাওয়ার পর আম্মা আমাদের তাড়া দিলেন তৈরি হওয়ার জন্য। আম্মার নির্দেশ অনুযায়ী সেদিন স্কুলে যাওয়ার বদলে ব্যাগে জামা কাপড় ভরে নানাসহ আমরা আশ্রয় নিলাম ধানমন্ডির 19 নম্বর রোডে মধুবাজারে মফিজ কাকুর বাড়িতে। সাত সকাল থেকে আম্মার ডান চোখের পাতা অনবরত কাঁপছিল। মফিজ কাকুকে আম্মা জিজ্ঞাসা করলেন, মফিজ ভাই, ডান চোখের পাতা কাঁপা কি ভালো? মফিজ কাকু বললেন, ভাবি, ভালো মন্দ সব আল্লাহর হাতে, আপনি দুশ্চিন্তা করবেন না। মফিজ কাকু আশ্বস্ত করার চেষ্টা করলেও আম্মার সেই অস্থিরতা কমল না। ভোর রাতে দেখা স্বপ্নটি আম্মা মফিজ কাকুকে বললেন। স্বপ্নটি শুনে তিনি চিন্তামগ্নভাবে নীরব হয়ে রইলেন। মফিজ কাকুর বাসার ফোন লাইন ছিল না। আম্মা অস্থিরভাবে ছুটে গেলেন আমাদের 4 বাসা পরে লালু ফুপু অর্থাৎ মেহেরুন্নেসা রহমানের বাসায়। তৎকালীন পূর্ব পাকিস্তানের তিনি ছিলেন প্রথম মহিলা অ্যাডভোকেট। তার বাসার ফোনে চারিদিক থেকে নানা রকম খবর আসছিল। বিভিন্ন জন বিভিন্ন ধরনের খবর আম্মাকে দিলেন। কেউ বললেন, আব্বু ও সহকর্মীদের জেল থেকে বের করে বঙ্গভবনে নিয়ে গিয়েছে সরকার গঠনের জন্যে। কেউ বললেন, ওনাদের কোনো গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের চাপ দেয়া হচ্ছে নতুন সরকারে যোগদানের জন্যে। সেদিন ঢাকার ব্যস্ত রাস্তাঘাট জুড়ে আব্বুদের ঘিরে নানা গুজব চলছে। আম্মা দুপুর পর্যন্ত লালু ফুপুর বাসায় রইলেন। তারপর মালিকা খালাকে সঙ্গে করে ছুটলেন বিভিন্ন জায়গায় খবরের আশায়। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। সে রাতে আমরা সবাই মফিজ কাকুর বাসায় থেকে গেলাম। পরদিন নভেম্বরের 4 তারিখ মঙ্গলবার সকাল 7:30টার দিকে খবর এলো, আব্বুর বন্ধু ডাক্তার M.A. করিম, আমাদের করিম কাকু, আম্মার জন্য অপেক্ষা করছেন লালু ফুপুর বাসার সামনে। তার কাছে নাকি জরুরি খবর আছে। সংবাদ পাওয়া মাত্রই আমাকে সঙ্গে নিয়ে আম্মা রিকশা চেপে বসলেন। রিকশা চলছে নিশ্চিত গতিতে। স্বচ্ছ নীল আকাশ থেকে ঝরে পড়া হৈমন্তীর সকালের নরম রোদ আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। আশপাশ দিয়ে হেঁটে চলা স্কুলগামী ছাত্রছাত্রীদের কলহাস্যে পরিবেশ মুখরিত হয়ে উঠছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দিনটি হয়তো উপভোগ করা যেত, কিন্তু আজ যেন সবই এলোমেলো। আশেপাশের ওই স্বাভাবিক জীবনচারিতায় লাগছে অস্বাভাবিক, যেন আমরা ভিন্ন গ্রহে সহসাই পদার্পণ করেছি। রিকশা থামল লালু ফুপুর বাসার সামনে। আম্মা ও আমার সামনে এসে দাঁড়ালেন করিম কাকু। ছোটবেলায় অসুখ বিসুখ হলে আব্বুর এই রাজনীতিবিদ, সমাজকর্মী, নিঃস্বার্থ সেবক, চিকিৎসক বন্ধু করিম কাকু আমাদের ভরসাস্থল ছিলেন। তার সদাহাস্য চেহারা এবং মজার মজার আলাপ শুনে অসুখ অর্ধেক ভালো হয়ে যেত। কিন্তু তার চোখে মুখে আজ স্বজনহারা সন্ধ্যার মতো একরাশ অন্ধকার জমে রয়েছে। তিনি হাউমাউ করে কেঁদে বললেন,
ভাবি, তাজউদ্দিন ও তার সহকর্মীদের আর্মিরা মেরে ফেলেছে। খবরটি শুনে আম্মা হঠাৎ যেন পাথর হয়ে গেলেন। আম্মার হাত ধরে আমি বলে উঠলাম, আম্মা, এটা ভুল সংবাদ। করিম কাকুর পরিচিত ডাক্তার সেকেন্দারের চেম্বার ছিল জেলের কাছেই বক্সিবাজারে। তিনি ভোরবেলায় ওনাকে ফোন করে জেলের ভেতরের হত্যাকাণ্ডের দুঃসংবাদটি জানান। এক গভীর আতঙ্কে নিয়ে আম্মা, রিমি ও আমি সারাদিন ছোটাছুটি করলাম। কত জায়গায় যে গেলাম ও কতজনের কাছে ফোন করলাম তার কোনো হিসেব নেই। তাজউদ্দিন আহমেদের কন্যা যে তার বাবার খবর জানতে চাইছে, এ কথা জেনে ঊর্ধ্বতন মহলের কেউ কেউ সতর্ক হয়ে গেলেন, ফোনে কিছু বলতে চাইলেন না। ততক্ষণে একটা কথা সকলের মুখেই শোনা যাচ্ছিল। গতকাল সোমবার ৩রা নভেম্বর ভোররাতে জেলে পাগলা ঘণ্টি এবং গোলাগুলির শব্দ শোনা গেছে। নাজিবউদ্দিন রোডে অবস্থিত জেলখানার আশেপাশে যারা থাকতেন তাদের মধ্যে পরিচিত কয়েকজন আমাদের সংবাদটি জানালেন। যদিও সরকারি প্রশাসন ৪ নভেম্বরের সারাটি দিন পেরিয়ে সন্ধ্যা পর্যন্ত আমাদের কিছুই জানায়নি, মিডিয়াও এ ব্যাপারে নিস্তব্ধ। বেগম নুরুন্নাহার সামাদ আম্মার সঙ্গে দেখা করতে মফিজ কাকুর বাসায় এলেন। তার স্বামী স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ কাকুও আব্বুর সঙ্গে জেলে বন্দী ছিলেন। জেলের পাশাপাশি ৩ রুমের একটিতে মনসুর আলী কাকুর সঙ্গে উনিও ছিলেন। জেলে পাগলা ঘণ্টি ও গোলাগুলির আওয়াজের খবর সামাদ কাকির কানেও পৌঁছেছে। তার চোখ ছলছল করছিল। আমাদের এক আত্মীয় দুপুরে আমাকে ও হাসান ভাইকে আলাদা করে ডেকে নিয়ে জানালেন যে আব্বুকে জেলে হত্যা করা হয়েছে। খবরটি শুনে বেদনা মিশ্রিত অবিশ্বাস্য কণ্ঠে আমি বলে উঠলাম, হতেই পারে না, আব্বুকে মেরে ফেললে দেশের কি হবে? যদিও কোনো দেশই একটি মানুষের বেঁচে থাকার উপর নির্ভরশীল নয়, তারপরেও একটি নব্য স্বাধীন দেশের উন্নতির জন্য নির্ভরযোগ্য নেতৃত্ব তো প্রতি যুগে আসে না। সেই নেতৃত্বের আবির্ভাব ঘটে থাকে শত বছরের সাধনা এবং আত্মোৎসর্গের ফসলরূপে। আব্বুকে মনে হতো তিনি যেন সেই শত বছরের ত্যাগ এবং তিতিক্ষায় পাওয়া এক মানুষ, সময় এবং সুযোগ পেলে যিনি গড়ে তুলতে পারতেন সোনার বাংলা। হঠাৎ তাকে হত্যা করার সংবাদটি এই জন্যই যেন ছিল আমার কাছে অবিশ্বাস্য। বিকেল পর্যন্ত আম্মাসহ আমরা একবার আমাদের বাসায় আর একবার মফিজ কাকুর বাসাসহ বিভিন্ন জায়গায় ছুটতে থাকলাম। আমাদের বাসা ও মফিজ কাকুর বাসাতে মানুষজন নানা রকম খবর নিয়ে ছুটে আসছিল। বিকেল ৪টার দিকে যখন মফিজ কাকুর বাসায় গেলাম তখন দেখি কয়েকজন মহিলা ঘরে ঢুকছেন। তাদের একজন পরিচয় দিলেন যে তিনি মেজর জেনারেল খালেদ মোশাররফের মা। ফুফাতো ভাই বাবুল সামনেই দাঁড়িয়েছিল। খালেদ মোশাররফের মা তাকে জিজ্ঞাসা করলেন, তাজউদ্দিন সাহেব তোমার কে হয়? বাবুল জবাব দিল, আমার মামা হয়। তিনি বাবুলকে বললেন, একটু এইদিকে শোনো। এই বলে তিনি ও বাকি মহিলারা বাবুলকে পাশের ঘরে নিয়ে গেলেন। বাবুলকে কি যেন বলে তারা সঙ্গে সঙ্গেই চলে গেলেন। তারা যেতে না যেতেই ঘরের ভেতর থেকে ভেসে এলো বাবুলের হাহাকার ভরা আর্তনাদ। ঘরে ঢুকে দেখি জ্ঞানহারা বাবুল মামা মামা বলে চিৎকার করে বিছানায় লুটোপুটি খাচ্ছে। খালেদ মোশাররফের মা বাবুলকে বলেছিলেন, তাজউদ্দিন সাহেব জেলখানায় মারা গেছেন, কিন্তু এই খবর এখন বলো না, আমরা চলে যাওয়ার পর সবাইকে বলবে। উল্লেখ্য, খন্দকার মোশতাক ও তদানীন্তন মেজর আব্দুর রশিদের নির্দেশে এই বর্বর হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। এই দুজন হত্যাকারীদের জন্য জেল গেট খুলে দেবার হুকুম দেয়। ব্রিগেডিয়ার আমিনুল হক বীরুত্তম, যাকে খালেদ মোশাররফ জেল হত্যার তদন্তে নিয়োগ করেছিলেন, তিনি ১৬ জুন ১৯৮৭ সাক্ষাতে আমাকে তথ্য দেন। পরন্ত বিকেলে গাঢ় সন্ধ্যা নেমে যেন এলো ঝপ করে। চারিদিকে শুধু আধার এবং আর্তনাদ। সবচেয়ে বড় বেদনা তখনই যখন প্রকাশের সব ভাষা হারিয়ে যায় নিমিষেই। কেমন যেন যন্ত্রচালিতের মতো রিমিকে সঙ্গে নিয়ে ফিরে এলাম আমাদের বাসায়। মনে হলো সারাদিন পাওয়া খবরগুলো অদ্ভুত কোনো দুঃস্বপ্ন। জেলের পাগলা ঘণ্টি, গোলাগুলি, আব্বু নিহত। এবার হয়তো বাসায় কেউ ভালো কোনো খবর নিয়ে আসবে। এমনি নিভু নিভু আশায় বুক বেঁধে আম্মার পাশে এসে দাঁড়ালাম। এক এক করে আম্মাকে ঘিরে মানুষের ভিড় জমে উঠতে লাগলো। আম্মা চেয়ারে বারান্দায় হেলান দিয়ে বসা, বাকরুদ্ধ, বেদনাক্লিষ্ট। সন্ধ্যা ৬টার দিকে ময়জউদ্দিন আহমেদ সহ আব্বুর বেশ কয়েকজন সহকর্মী ও বন্ধু এলেন পাকা খবর নিয়ে। জেলখানায় আব্বু ও তার ৩ সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম,
মনসুর আলী এবং AHM কামরুজ্জামানকে হত্যা করা হয়েছে। খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গেই আম্মা হয়ে গেলেন নিস্পন্দন। সংবাদদাতার দিকে আম্মা তাকিয়ে রইলেন নিস্পন্দন দৃষ্টিতে। আমি ছুটে আব্বু ও আম্মার ঘরে গেলাম। ওনাদের খাটে বসে আমি কান্নায় ভেঙে পড়লাম। কতক্ষণভাবে অশ্রুপ্লাবনে সিক্ত হয়েছিলাম জানি না। তারপর কেমন যন্ত্রচালিতের মতোই ঘরের লাগোয়া বাথরুমের বেসিনের সামনে দাঁড়ালাম। কল খুলে সারা মুখে অনেকক্ষণ ধরে পানি ঝাপটা দিলাম, যেন পানির ঝাপটায় ধুয়ে যাবে সব দুঃখ, অথবা বেদনা থেকে মুখ ফিরিয়ে নিলেই হয়তো সব স্বাভাবিক হয়ে যাবে। ঘরের বাইরে থেকে অগণিত মানুষের কোলাহল ভেসে এলো। আমি দরজা খুলে ঘরের বাইরে দাঁড়ালাম। এতক্ষণে বারান্দা থেকে আম্মাকে ড্রয়িং রুমের সোফায় বসানো হয়েছে। আম্মার পাশে বসে সান্ত্বনা দিচ্ছেন চেনা অচেনা অনেকেই। আম্মার পরনে মলিন একটি সুতির শাড়ি, এলোমেলো চুলে ঘেরা আম্মার মুখ জুড়ে কি নিদারুণ হাহাকার। এক পর্যায়ে আম্মা ডুকরে কেঁদে বললেন, এই সোনার মানুষটাকে ওরা কিভাবে মারল, দেশ কি হারালো। রোগে জীর্ণ শোকাতুর মফিজ কাকু মধ্যের ঘরের খাটের উপর লুটে পড়ে ভাই সাহেব বলে আর্তনাদ করে কাঁদতে লাগলেন। কাকি কাঁদতে কাঁদতে আমাদের মাথায় হাত বোলাতে লাগলেন। পুলিশ ও জেল কর্তৃপক্ষ জানালেন যে মানুষের ভিড় কমে যাওয়ার পর পুলিশের গাড়িতে করে আব্বুকে বাসায় নিয়ে আসা হবে। অনেকেই বললেন যে চারিদিকের অবস্থা ভালো না, লাশ না আসা পর্যন্ত আমাদের বাসায় না থাকাই ভালো। আম্মা, মিমি ও সোহেলকে নিয়ে যাওয়া হলো লালু ফুপুর বাসায়। রিমি ও আমাকে মফিজ কাকু কাকি তাদের বাসায় নিয়ে গেলেন। গভীর রাতে বড় ফুপুর ছেলে মুক্তিযোদ্ধা শাহিদ ভাই অর্থাৎ আবু সাইদ ভাইয়ের কাছে জেল কর্তৃপক্ষ আব্বুর মরদেহ হস্তান্তর করে। রাত 12:25 পুলিশের প্রহরায় পুলিশের ট্রাকে করে জেলখানা থেকে চিরনিদ্রায় শায়িত আব্বু ঘরে ফিরলেন। সঙ্গে ফিরল আব্বুর রক্তমাখা ঘড়ি, জামা, স্যান্ডেল ও বুলেটে ছিদ্র হওয়া টিফিন ক্যারিয়ার, যেটাতে করে 1 নভেম্বর বিকেলে আব্বুর জন্য আম্মা খাবার নিয়ে গিয়েছিলেন। আব্বুর কুরআন শরীফটি বুলেটে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। আব্বুর মহামূল্যবান ডায়েরিটি জেলেই রহস্যজনকভাবে হারিয়ে যায়। আব্বুর সঙ্গে বন্দী ছিলেন ASM মহসিন বুলবুল। 1987 সালের 8 জুলাই যখন তার সাক্ষাৎকার নেই, তিনি উল্লেখ করেছিলেন যে আওয়ামী লীগের এক নেতা কোরবান আলী, যিনি পরে প্রেসিডেন্ট এরশাদের দলে যোগ দেন, তিনি নিজের কাছে ডায়েরিটি এবং বুলেট ঝাঁঝরা হওয়া কুরআন শরীফটি রেখে দিয়েছিলেন। কে যেন খবর দিল যে আব্বু ঘরে ফিরেছেন। আমরা আব্বুকে শেষ বিদায় জানাতে বাসায় ফিরলাম। নিচতলার জল ছাদওয়ালা গাড়ি বারান্দার পাশের ঘরটিতে আব্বু শুয়ে রয়েছেন। 15 আগস্টে এই ঘরটি মিলিটারি আস্তানা গেড়ে আমাদের গৃহবন্দী করে রাখে। স্বাধীনতা পূর্বকালে এই ঘরটি আব্বু ব্যবহার করতেন লেখাপড়া, মিটিং এবং অফিসের কাজকর্মের জন্যে। অসহযোগ আন্দোলনের সময় এই ঘরটিতে বসেই আব্বু দেশ পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ তৈরি করেছিলেন। শৈশবে ঘরটির জানালার পাশে আমি বসে খেলতাম। আব্বু টেবিলে রাখা মর্নিং নিউজের পাতা থেকে আমার জন্য কার্টুন জমিয়ে রাখতেন। জানালা পথে গাড়ি বারান্দার কলাম বেয়ে ওঠা মাধবীলতার ঝাড়ে পাখির আনাগোনা দেখে আমি তখন উৎফুল্ল কণ্ঠে বলে উঠতাম, আব্বু, পাখি। আব্বু মিষ্টি হেসে বলতেন, ওই পাখির নাম জানো? ওর নাম তিতির। ওই একই ঘরে আজ প্রবেশ করছি, কিন্তু পরিস্থিতি ও পরিবেশ কত ভিন্ন। আজ আমি মুখোমুখি হতে চলেছি এক নিষ্ঠুর সত্যের। আমি যেন নিজ হৃদয়ের রক্তঝরা আর্তনাদ শুনতে পাচ্ছি। ভালোবাসার মানুষ কেমন করে নিমিষেই স্মৃতি হয়ে যায়। সবই অনিত্য, সবই অস্থায়ী। ঘরে ঢুকতেই দেখি ভেতরে আম্মা, যেন এক পাষাণ মূর্তি। আমাদের থমথমে গলায় বললেন, যাও তোমার আব্বুকে দেখে এসো। আমি সারা রাত ওর পাশে বসে কপালে মাথায় হাত বুলিয়ে দিয়েছি। ওই তো এক পাশে মাথা হেলিয়ে আব্বু শুয়ে আছেন। কি নিশ্চিত চেহারা। রিমিও আমি চিৎকার করে কেঁদে উঠলাম, আব্বু, আব্বু। নভেম্বর বুধবার। সূর্য তখনও ওঠেনি। শান্ত ভোর আজ সরব হয়ে উঠেছে অগণিত মানুষের গুঞ্জনে।
সাত মসজিদ সড়কের মাইলখানিক দূর থেকে মানুষের বিশাল লাইন শুরু হয়েছে। শ্রদ্ধাবনতভাবে তারা নিচতলার ঘরটিতে প্রবেশ করছেন। তাদের প্রাণপ্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে শৃঙ্খলার সঙ্গে তারা একে একে বেরিয়ে আসছেন। আমি দরজার এক কোণায় ঠাঁই দাঁড়িয়ে রয়েছি। ওই তো ব্যারিস্টার আমিরুল ইসলাম দরজার কাছে দাঁড়ানো, চোখে অশ্রু টলমল। ওই দেখা যায় অধ্যাপক আবুল কালাম আজাদ ঘরের এক কোণে দাঁড়িয়ে মামা মামা বলে অঝরে কেঁদে চলেছেন। ওই যে একসারি মানুষ কেমন চোখের পানি ঝরাতে ঝরাতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। কিছু মানুষ চেনা, অধিকাংশই অচেনা। এনারা কারা? কেন আসছেন? আব্বু কি সত্যি নেই? পেছনের গ্যারেজের কাছে আব্বুর নিজ হাতে করা বাগানের এক কোণে লাকড়ির চুলায় বড় হাঁড়িতে গরম পানি বসানো হলো। দেয়াশালের কাঠি জ্বালিয়ে রিমি চুলায় আগুন জ্বালালো। বারিক মিয়া ১৯ নম্বর রোডে অবস্থিত মসজিদের ইমাম সাহেব ও সাইদ ভাই গোসলের তদারকিতে ব্যস্ত। ছোট্ট সোহেল কেমন অসহায়ের মতো আব্বুর চারপাশে ঘুরে ঘুরে আব্বুকে দেখছে। মাঝে মাঝে আব্বুর মাথার কাছে বসে থাকছে অনেকক্ষণ। বিমর্ষভাবে মিমি একবার আম্মার কাছে আর একবার আব্বুর কাছে ঘোরাফেরা করছে। রিমি বলল যে আব্বুর ডান পায়ের গোড়ালিতে বুলেটের রক্তাক্ত ক্ষত সে দেখেছে। আমার শক্তি ছিল না সেই দৃশ্য দেখার। আমাদের সমবয়সী চাচাতো বোন মফিজ কাকুর মেয়ে দীপি দেখল যে বুলেট আব্বুর গোড়ালির এপাশ ফুরে ওপাশে বেরিয়ে গেছে। ডান কোমরের এক পাশে কিছু মাংসও ঝুলে থাকতে দেখেছিল সে। গোসল করানোর সময় বারিক মিয়া ও সাইদ ভাই আব্বুর শরীরের ৩ জায়গায় বুলেটের ক্ষত দেখতে পান। একটি ডান পায়ের গোড়ালির সন্ধিস্থলে, দ্বিতীয়টি উরুতে এবং তৃতীয়টি ছিল নাভি থেকে ৬-৭ ইঞ্চি দূরত্বে ডান কোমরের হাড়ের ঠিক পাশে কিডনি বরাবর। আব্বুর মৃত্যু নিয়ে কিছু কিছু মন্তব্য ভিড়ের মধ্যে আমার কানে এলো। কেউ একজন বলল যে পোস্টমর্টেম রিপোর্টে নাকি উল্লেখ করা হয়েছে যে বুলেট বিদ্ধ হওয়ার পর রক্তক্ষরণে আব্বুর মৃত্যু হয়। অন্য কেউ আফসোস করে বললেন, আহা, জেল কর্তৃপক্ষ যদি সঙ্গে সঙ্গেই তাজউদ্দিন ভাইকে হাসপাতালে নিয়ে যেতেন তাহলে তিনি বেঁচে যেতেন। মনসুর আলী কাকুকে শেষ শ্রদ্ধা জানাতে রিপি দীপিকে সঙ্গে নিয়ে ১৯ নম্বর রোডে ওনাদের এক আত্মীয়ের বাসায় গিয়েছিল। ওই বাসায় তার মরদেহ রাখা হয়েছিল। রিপি ও দীপি দেখল যে তার বাঁ চোখটা খোলা এবং জবা ফুলের মতো লাল। তার পেটে সাদা কাফন রক্তাক্ত হয়ে উঠছিল। ওখানে তাকে গুলি এবং বেয়নেট চার্জ করা হয়। দোতলার ভেতরের বারান্দায় বসা আম্মার পাশে গিয়ে দাঁড়াতেই আম্মা এক হাত আঁকড়ে ধরলেন, বললেন, দেখো তোমার আব্বুকে বিদায় দিতে আজ কত জন এসেছে। জানলা পথে আম গাছের নিচে ট্রাকের উপর শায়িত আব্বুকে ঘিরে শত শত জনতার দিকে তাকিয়ে বললেন, যে দেশ যে মানুষ ছাড়া তুমি কিছু বোঝনি, আজ দেখো তোমাকে বিদায় দিতে কত মানুষ এসেছে। নিচের তলা ও রাস্তা ভরা শত শত মানুষ। দোতলায় আম্মাকে ঘিরে লোকে লোকারণ্য। জেল হত্যার খবর পেয়ে ধানমন্ডি স্কুলের বহু শিক্ষক শিক্ষয়িত্রী স্কুল থেকে সেদিন ছুটে এসেছিলেন আমাদের পাশে। খালেক স্যার, মনীষাদি, জোহরাপা আরও অনেকজন এসেছিলেন সমবেদনা জানাতে। আব্বু ও ৩ নেতাকে সোহরাওয়ার্দী উদ্যানে কবর দেওয়ার দাবিতে সেদিন অনেকেই সোচ্চার হয়েছিলেন। মোস্তাক সরকারকে অপসারিত করে খালেদ মোশাররফ ৩রা নভেম্বর থেকে ক্ষমতাসীন হয়েছেন। জাতীয় ৪ নেতাকে সোহরাওয়ার্দী উদ্যানে দাফনের ব্যাপারে তিনি কোনো সিদ্ধান্ত দেননি, এই কথা অনেকেই বললেন। সামরিক ও পুলিশ কর্তৃপক্ষ জানালো যে আব্বু ও ৩ নেতাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। এই কথা শুনে আমাদের বাসার সামনে সকলেই স্লোগান দিয়ে জোর প্রতিবাদ জানালো। পুলিশ কয়েকজনকে সাময়িকভাবে গ্রেফতার করল। প্রতিবাদরত অনেকের গায়ে পড়ল পুলিশের লাঠির বাড়ি। জনতা ছত্রভঙ্গ হতে শুরু করল। আর্মি পুলিশ কর্তৃপক্ষ আব্বুকে বনানীতে নিয়ে যাওয়ার জন্য এমন অস্থিরতা প্রকাশ করতে লাগল যেন তারা জানাজা বাদেই আব্বুকে সেখানে নিয়ে যাবে। বেলা ১:৩০টার দিকে মফিজ কাকু তার পরম ভালোবাসার ভাই সাহেবের জানাজা পড়ালেন তারই হাতে লাগানো আম গাছের নিচে। পশ্চিম পাকিস্তান থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানে সফররত রাজনীতিবিদ নবাবজাদা নসরুল্লাহ খান আমের চারাটি আব্বুকে উপহার দেন। আব্বু যত্ন সহকারে চারা গাছটি আমাদের বাসার সামনে লাগিয়েছিলেন। সযত্ন পরিচর্যায় বড় হওয়া গাছটির ছায়ায় বিশ্রাম নিত পথচারী এবং শ্রমে ক্লান্ত মুটে মজুরের দল। আজ সেই গাছ ছায়া দিচ্ছে জনতা শ্রদ্ধা বেষ্টনীর মাঝে শায়িত এমন এক মানুষকে।
যার জীবনের প্রতিটি পল উৎসর্গকৃত হয়েছিল মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে। আম্মার পাশে দাঁড়িয়ে আমরা দোতলা জানালা দিয়ে নিচে তাকিয়ে রইলাম। জানাজা শেষে আব্বুকে বহনকারী ট্রাকটি ধীরে ধীরে চলতে শুরু করল। ট্রাকের সঙ্গে সোহেলকে কোলে করে চলে গেলেন মফিজ কাকু, সঙ্গে গেলেন ছোট কাকু, শহীদ ভাই, সাইদ ভাই, দলিল ভাই, বাবুল, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, খালেদ খুররাম, আবু মোহাম্মদ খান বাবুল এবং আরও দু একজন। আর্মি পুলিশের বাধায় খুব বেশি লোক বনানী কবরস্থানে যেতে পারেননি। যারা আব্বুর সঙ্গে গেলেন তারাই বকুল গাছের নিচে আব্বুকে তার শেষ শয্যায় শায়িত করলেন। বড় মামা সোহেলকে ডাকলেন। সোহেলের হাতে পড়ল তার বাবার কবরের প্রথম মাটি। ট্রাকটা চোখের আড়াল হয়ে গেল, সঙ্গে নিয়ে গেল হৃদয়ের একটি বড় অংশ। আম গাছ থেকে একটু দূরে লাঠিতে ভর করে নানা একাকী দাঁড়ানো, পরনে ধপধপে সাদা পায়জামা, পাঞ্জাবি, মাথায় সাদা টুপি। অশ্রুজলে তার শ্বেত শ্বশ্রুমণ্ডিত মুখমণ্ডল প্লাবিত হয়ে গেছে। তিনি কাঁদছেন। নানাকে কাঁদতে দেখা আমার জীবনে সেই প্রথম। সেই কবেকার কথা। আমার বয়স তখন 4 কি 5। ধানমন্ডির বাড়ির নিচতলায় আব্বু আম্মার ঘরে সকালবেলা আমি ঘুমাচ্ছি। ঘুমের মধ্যেই এক সময় বড় খাটটি জুড়ে আমি গড়াতে শুরু করলাম। হঠাৎ শুনি আব্বুর গলা, এই পড়ল, এই পড়ল। চোখ মেলে দেখি ঘরের লতাবেলিতে ছাওয়া জানালার পাশের টেবিলে আব্বু বসা, হাতে কলম ধরা। তিনি চেয়ার থেকে ঘুরে আমার দিকে চেয়ে মিষ্টি হেসে সতর্ক বাণী উচ্চারণ করছেন, যাতে গড়াতে গড়াতে নিচে পড়ে না যায়। আব্বুকে দেখি আমি চোখ দুটো আবারও বুজে পরম নিশ্চিন্তে গড়াতে শুরু করলাম। জানি আমি পড়তে গেলেই আব্বু ধরে ফেলবেন। সন্তান পড়ে গেলে তাকে ধরা বাবার কাজ, আঘাত থেকে রক্ষা করে ভালোবাসায় জড়িয়ে ধরা সেও পিতামাতারই কাজ। আজ দেশকে সন্তানতুল্য ভালোবেসে মহৎ আদর্শ ও নীতিকে সমুন্নত রেখে নিজ জীবন উৎসর্গ করা সে তো আব্বুরই কাজ। আব্বু অমর্ত্য লোকে চলে গেলেন আমাদের হৃদয়কে শূন্য করে, কিন্তু আসলেই কি চলে গেলেন? যারা অসীম প্রেমময় ও সর্বজ্ঞানী স্রষ্টার আরাধনাকে রূপান্তরিত করেন মেহনতি ও নির্যাতিত মানুষের কল্যাণ ও মুক্তির সংগ্রামে, তারা আশা আলোর দিশারি হয়ে অমরত্ব লাভ করেন এই জগতেও। ইন সার্চ অফ এ পার্ল আই ফাউন্ড দ্য ওশান। শেষ হল শারমিন আহমেদের লেখা পিতা তাজউদ্দিন আহমেদকে নিয়ে লেখা স্মৃতিকথা তাজউদ্দিন আহমেদ, নেতা ও পিতা, এই গ্রন্থটি। মুক্তিযুদ্ধ 1971 সিরিজের আমাদের পরবর্তী বই শারমিন আহমেদের লেখা 3রা নভেম্বর জেল হত্যার পূর্বাপর, এই গ্রন্থটি। তাজউদ্দিন আহমেদের কন্যার লেখা এই বইটিতে 75-এর 3রা নভেম্বর জেলখানায় তার পিতাসহ জাতীয় 4 নেতার হত্যার পূর্বাপর ঘটনা প্রত্যক্ষদর্শীর বয়ানে তুলে ধরা হয়েছে। এই বইটির লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পাবেন। সেই সব বই অডিওবুক চ্যানেলে বই শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আবারও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।